বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখি ডেভিড নামে একজন গাড়ি চালাচ্ছেন। সারা শহরে তুষার জমেছে এবং এই তুষার ঝড়ে সরকার সবাইকে রাস্তায় বের হতে নিষেধ করেছেন। যাই হোক, ডেভিড এখন আন্নার মালিকাধীন একটি রেস্টুরেন্টে থামে। আন্নার হোটেলেও খুব একটা ভিড় নেই, কারণ অনেকেই বাড়ির বাইরে যাওয়া এড়িয়ে চলছেন। এ কারণে হোটেলের কর্মীরাও ছুটিতে ছিলেন। অ্যানাও চলে যাচ্ছিল, কিন্তু ডেভিডকে দেখে থেমে গেল। তিনি ডেভিডের আদেশ নিয়ে আসেন এবং এর মধ্যে আমরা লক্ষ্য করি যে সে খুব নার্ভাস। তার ফোনে বারবার কারো ফোন থেকে কল আসছিল। হঠাৎ তার চোখ জানলার বাইরে চলে যায়। সেখানে একটা গাড়ি এসে থামলো, যা দেখে অ্যানা আরো ভয় পেয়ে গেল। অর্থাৎ কলকারী এখন এখানে পৌঁছে গেছেন। এই লোকটি হোটেলে ঢোকার সাথে সাথেই অ্যানাকে জোর করতে শুরু করে, কারণ সে তার মেয়ের সাথে দেখা করতে চায় এবং অ্যানা তার প্রাক্তন স্ত্রী। তাই এই লোকটি মদ্যপ অবস্থায় ছিল, তাই আদালত তাকে তার মেয়ের সাথে দেখা করতে নিষেধ করেছে। এখন এই লোকটি অ্যানাকে মারধর করার আগে বা তার সাথে খারাপ ব্যবহার করার আগে পিছনে বসে থাকা ডেভিড এই লোকটিকে থামতে বলে। তার কাজ অ্যানার স্বামীর রাগ বাড়িয়ে দেয়। রেগে গিয়ে তিনি ডেভিডের সাথে যুদ্ধ করতে ডেভিডের কাছে পৌঁছলেন, কিন্তু ডেভিড খুব শান্ত ছিল। সে তাকে বলে যে আপনার কাছে মাত্র দুটি রাস্তা আছে, হয় আপনি আমার সাথে যুদ্ধ করে জেলে যান, নয়তো আপনি ভদ্রভাবে বাড়িতে যান। আপনি যা করবেন তাড়াতাড়ি প্রস্তুত হন এবং তারপর আপনার মেয়েকে বিচারকের কাছ থেকে ফিরিয়ে নিয়ে যান। এই স্বামী ডেভিড পুলিশ ডাকতে ভয় পেয়ে গেছিলেন, তাই তিনি নিঃশব্দে সেখান থেকে চলে যান এবং তার চলে যাওয়ায় অ্যানাকে স্বস্তি দিয়েছিল। এই সব ঘটেছে ড্যাওয়ের কারণে। ডেভিডের প্রক্তা এই পরিস্থিতিকে সহজেই পরিচালনা করেছিল এবং এই কারণে অ্যানা ডেভিডের প্রতি মুগ্ধ না হয়ে নিজেকে প্রতিরোধ করতে পারেনি। এখানে সে বসে ডেভিডের সাথে কথা বলে। তারপর সে জানতে পারে ডেভিড বিবাহিত। অ্যানার প্রাক্তন স্বামী যাওয়ার সময় ডেভিডের গাড়ির আয়না ভেঙে ফেলেছিল, কিন্তু ডেভিডও তার জন্য নীরব থাকে। সে টেপ দিয়ে পাশের আয়নার সাথে লেগে থাকে এবং তার পথে এগিয়ে যায়। ঝড় খুব দ্রুত ছিল, বৃষ্টি হচ্ছিল। আগে থেকে এগিয়ে যাওয়া কঠিন ছিল, আর ডেভিডের গাড়ির জ্বালানিও প্রায় শেষ। তাই পথে ডেভিড জ্বালানি ভরতে থামে, আর এরই মধ্যে অ্যানার প্রাক্তন স্বামী এখান দিয়ে যায়। তিনি ইতিমধ্যেই ডেভিডের উপর রাগ করেছিলেন। তিনি এখানে ডেভিডের ওপর তার সমস্ত রাগ প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু তার পরিকল্পনা শেষ করার আগেই পুলিশের একটি গাড়ি এই জ্বালানি স্টেশনে থামে। ডেভিড তেল ভরেই সেখান থেকে এগিয়ে যায়। অ্যানার প্রাক্তন স্বামী এখন ক্রমাগত তার গাড়ির পেছনে ধাওয়া করছিল এবং ডেভিড এটি লক্ষ্য করছিল। ডেভিড জানতো যে সেটা একই লোক যে হোটেলে তালগোল পাকিয়েছিল, আর এখন তাকে কষ্ট না দিয়ে সে যাবে না। নিজেকে বাঁচাতে সে দ্রুত গাড়ি চালাতে থাকে। সেই লোকটির কাছে থেকে অনেক দূর আসার পর ডেভিড তার গাড়ি রাস্তার পাশে রাখে এবং এটি বন্ধ করে দেয়, যাতে রাতের অন্ধকারে ওই ব্যক্তি ডেভিডের গাড়ি দেখতে না পায়। তার পরিকল্পনাও কাজে লেগেছে। সেই লোকটি ডেভিডের গাড়ির পাশ দিয়ে যায়, কিন্তু সে গাড়িটিকে দেখতে পায় না। ডেভিড ভয় পেয়েছিলেন যে লোকটি আবার তাকে তাড়া করতে শুরু করবে। তার কাছ থেকে লুকানোর জন্য সে জঙ্গলের বাইরে একটি ছোট রাস্তায় যায়। এই রাস্তা খুব পিচ্ছিল ছিল। এটা ছিল নির্জন এলাকা। ডেভিড খুব একটা দেখতে পারেনি, আর এই পিচ্ছিল রাস্তার কারণেই ডেভিডের গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি পিছলে পাশে পড়ে যায়। ডেভিড তার গাড়িকে রাস্তায় ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু গাড়ির টায়ার বরফে আটকে যাচ্ছিল। অসহায়ভাবে সে গাড়ি থেকে নেমে আসে এবং তার হাতের সাহায্যে তুষার সরানোর চেষ্টা করে, কিন্তু বরফের ঠান্ডায় তার হাত আহত হয়। সে ভেবেছিল তার হাত ভেঙে যাবে। অসহায়ভাবে সে গাড়িতে এসে বসে তার গাড়ির হিটার চালু করে এবং তার হাত গরম করতে শুরু করে। ডেভিড বুঝতে পেরেছিল যে এখান থেকে বের হওয়ার আর তার পক্ষে সম্ভব না, কেউ সাহায্যের জন্য না আসা পর্যন্ত। তার মোবাইলে সিগন্যালও ছিল না সে যে পুলিশকে কল করতে পারবে। আমি বলতে চাচ্ছি, আমি জানি না কখন সাহায্য আসবে, কারণ সরকার মানুষকে রাস্তায় বের হতে নিষেধ করেছিল এবং এটি ইতিমধ্যে একটি খুব নির্জন রাস্তা ছিল। এসব ভেবে তিনিও তার গাড়ির ব্যাটারি অফ করে দেয়। সে তার মুখে একটি সিগারেট রেখে তা পান করতে করতে ঘুমায়। সকালে তার চোখ খুললে দেখতে পেল একটা পশুর গর্জন শব্দ। তাকে ঘিরে ছিল বন্যপ্রাণী। তার ভয়ে ডেভিড তার গাড়ি থেকে নামছে না। সে সময় তার খাওয়া দাওয়ার কিছুই ছিল না, এজন্য সে তার প্রস্রাবও জমা করে রাখে। ডেভিড আরো মনে করেন গাড়িটি এখানে থাকলে বরফ গাড়িটিকে পুরোপুরি ঢেকে দেবে, তাহলে কেউ এই গাড়িটিকে দেখতে পারবে না এবং এখান থেকে বের হওয়ার আর
তার পক্ষে আরো কঠিন হবে। তাই সে এখন গাড়ি থেকে নামছে। বাইনোকুলার দিয়ে চারপাশে তাকিয়ে দূরে কোথাও ধোঁয়া দেখতে পান, তাই সেভাবে সেখানে মানুষ থাকতে পারে। এই আশায় সে গাড়ি থেকে নেমে যায়। সেখানে হয়তো তিনি কিছু সাহায্য পেতে পারেন। যেখানে যাওয়ার আগে সে তার গাড়ির ট্রাঙ্ক খুলে ফেলে এবং তার গাড়ির ট্রাঙ্কে আমরা অ্যানাকে বাধা দেখতে পাই। ডেভিড, যাকে আমরা একজন ভালো মানুষ ভেবেছিলাম, তিনি একজন অপহরণকারী যিনি অ্যানাকে অপহরণ করেছিলেন। গাড়ি ছাড়ার আগে তিনি অ্যানাকে সতর্ক করে দেন যে গাড়ি থেকে নামার চেষ্টাও করবেন না। কিন্তু অ্যানা কেন তার অপহরণকারীর কথা শুনলো? সে চলে যাওয়ার সাথে সাথে সে চেষ্টা করতে শুরু করে, আর তার হাত ও মুখ যেগুলো বাঁধা ছিল সেগুলো সে খুলতে সফল হয়। এখন সেও এই গাড়ি থেকে নামতে চাচ্ছিল, কিন্তু ভেতর থেকে গাড়ির পেছনের দিক খোলা যায়নি। সে কারণে গাড়ির পিছনের স্পিকারগুলি সরিয়ে সে গাড়িতে উঠতে সফল হয়। গাড়িতে ঢোকার সাথে সাথে সে গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। আর যখন সে দূরে কোনো মানুষকে দেখতে পায় না, তখন সে গাড়িতেই ফিরে যেতেই ভালো মনে করে। যদিও অত্যন্ত সে ঠান্ডা এড়াতে পারত, তার হাত পা খোলা ছিল। সে এখন ডেভিডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছিল। অ্যানা গাড়িতে ফিরে বসে, কারণ ঠান্ডা অনেক বেড়ে গেছে। এবং অন্যদিকে এখন আমরা ডেভিডকে দেখতে পাই। গাড়ির থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে ধোয়ার জায়গায় পৌঁছেছেন তিনি, আর এখন তার পাও গর্তে আটকে ভেঙে গেছে, আর অবস্থা খুবই খারাপ ছিল। তার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। উঠতে চাইলেও পারছিলেন না। তবে তাকে সাহসী হতে হবে, কারণ বরফের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকলে সে মারা যেত। ডেভিড হামাগুড়ি দিয়ে গাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, যেখানে অ্যানা তাকে গাড়ি থেকে বাঁচানোর জন্য জিনিস খুঁজছিলেন, কিন্তু সে সেখানে স্টেপ আর ক্লোরোফর্ম ছাড়া কিছুই পায় না। তাই সে এই দুটো জিনিস তার কাছে রাখে। আমরা দেখি ডেভিডও গাড়িতে এসেছিলেন। সে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে, আর প্যান্ট কেটে ক্ষত দেখার পর তার অবস্থা আরো অবনত হয়। আর তার পায়ের হাড় এতটাই খারাপভাবে ভেঙেছিল যে মাংস পার হওয়ার সময় তা বেরিয়ে আসে। খুব ব্যথায় চিৎকার করছিল সে। তিনি তার পায়ে একটি বড় তার বেঁধেছিলেন যাতে তার রক্তপাত না হয়। তার কষ্টটা একটু কমানোর জন্য এখানে হিটার চালু করার সাথে সাথে সে জানতে পারে যে সেখানে কেউ তার গাড়ির সাথে তালগোল পাকিয়েছে। সে বুঝতে পেরেছে এখানে অ্যানা ছাড়া আর কেউ থাকতে পারে না। সে তার ছুরি তুলে অ্যানার পিঠে আঘাত করার আগেই অ্যানা হঠাৎ ক্লোরোফর্মের গন্ধ পেয়ে তাকে অজ্ঞান করে দেয়। অজান্তেই সে স্বপ্ন দেখেছিল যেখানে সে একটা তুষারময় বনে আছে, আর তার সামনে একটি মৃত প্রাণী এবং তার দুই হাতে রক্ত। এই স্বপ্ন দেখার সাথে সাথে সে ভয় পেয়ে জেগে ওঠে। যখন তার জ্ঞান আসে, সে দেখে যে অ্যানা তার হাত একটি স্ট্রিং দিয়ে বেঁধেছে এবং একটি আসনের সাথে তার গলা বেঁধেছে। অ্যানা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো, আর আমার ফোন কোথায়? ডেভিড উত্তর দেয় যে আমি আপনার ফোনটি ফেলে দিয়েছি এবং আমি জানি না আমরা এই সময়ে কোথায় আছি, কারণ আমি হারিয়ে গেছি। অ্যানা তাকে বলে, যাই হোক না কেন, আমার মা নিশ্চয়ই এতক্ষণে পুলিশ ডেকেছেন। কিন্তু ডেভিড বলেছেন এটা নিশ্চয়ই হয়নি, কারণ আমি তোমার ফোন ছুঁড়ে দেওয়ার আগে আমি তোমার মাকে মেসেজ করেছিলাম যে তুমি তোমার প্রাক্তন স্বামীর সঙ্গে আছো। আর এই কথা শুনে অ্যানা হতভম্ব হয়ে গেল। অ্যানা এখন তার মানিব্যাগ এবং ফোন নেয়, কিন্তু তার ফোনে কোনো সংকেত ছিল না। এখন এখানে ডেভিড তাকে বলে, নিঃসন্দেহে আমি তোমার বন্দি দশায় আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দুজনেই সমস্যায় আছি। এখন আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটি মাত্র গাড়ি আছে, তাই আমাদের এটির যত্ন নেওয়া উচিত। অ্যানা তার কথা শুনে গাড়ির হিটার বন্ধ করে দেয় যাতে গাড়ির ব্যাটারি ফুরিয়ে না যায়। এরপরে তিনি ডেভিডের মানিব্যাগ চেক করেন, যেখানে প্রচুর জাল আইডি ছিল, যার স্পষ্ট অর্থ ছিল যে ডেভিড একজন প্রাক প্রতারক ব্যক্তি এবং তিনি কখনোই এক জায়গায় থাকেন না। অ্যানা খুব ক্লান্ত ছিল এবং সে ঘুমিয়ে পড়েছিল যাতে সে এখানে আরামে ঘুমাতে পারে। কিন্তু ডেভিড যখন এখানে ছিল তখন সে কিভাবে এখানে ঘুমোতে পারে? তাই ঘুমোতে যাওয়ার আগে ডেভিডকে ক্লোরোফর্মের গন্ধ দিয়ে অজ্ঞান করে দিয়েছিলেন তিনি। এবারও অজ্ঞান অবস্থায় ডেভিড সেই একই স্বপ্ন দেখে যা সে আগে দেখেছিলেন। তুষারময় জায়গায় একটি মৃত প্রাণী ছিল যার রক্ত ডেভিডের হাতে ছিল। ভয়ে এবারও ডেভিডের জ্ঞান আসে, কিন্তু তার জ্ঞানে আসার সাথে সাথে সে দেখে যে অ্যানা ইতিমধ্যেই জেগে উঠেছে এবং যত তাড়াতাড়ি সে জেগে ওঠে অ্যানার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। তাই সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং এই সুযোগে
সুযোগের সদ্ব্যবহার করে ডেভিড তার গাড়িটিকে পুরোপুরি লক করে দেয় যাতে অ্যানা বাইরে আটকে যায়। অ্যানা তার আচরণে খুব রেগে গেল। সে বেশ রেগে গেল। বেঁচে থাকতে চাইলে গাড়ির ভেতরে থাকতে পারত, তাই এখন সে শিশুর সিটটি সে আগে গাড়ি থেকে ফেলে দিয়েছিল। তার সাহায্যে সে গাড়ির জানালা ভেঙে গাড়িতে ভেতরে চলে আসে। জানালা ভাঙার কারণে গাড়ির তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। সে সময় তিনি সিট বেল্টের সাহায্যে ডেভিডকে হত্যার চেষ্টা করেন এবং ডেভিড মারা যাওয়ার আগে অ্যানার মন তাকে এই কাজ করতে বিরত রাখে। ভাঙা জানালা থেকে ক্রমাগত ঠান্ডা তাদের মেরে ফেলতে পারে, তাই অ্যানা টেপ দিয়ে সমস্ত জানালা বন্ধ করে দেয়। এত কিছুর পর অ্যানা ডেভিডের ফোন চেক করে। তিনি ডেভিডের ফোনে এবং তার পরিবারের অনেক ছবি খুঁজে পেয়েছিলেন, যা স্পষ্ট করে দিয়েছে যে ডেভিড হঠাৎ করে তার হোটেলে এসে তাকে অপহরণ করেনি, বরং দীর্ঘদিন ধরে তাকে অপহরণের পরিকল্পনা করছিল। এখন সে তার গাড়ি চেক করে, যেখানে সে অনেক মেয়ের আইডি খুঁজে পায় এবং এর সাথে তিনি আরও জানতে পারেন যে অ্যানা ডেভিড যে প্রথম মেয়েটিকে অপহরণ করেছে তা নয়, বরং এরই মধ্যে সে অনেক মেয়ের অপহরণ করে হত্যা করেছে। সে একজন সিরিয়াল কিলার। অ্যানা চিৎকার করতে করতে ডেভিডকে জিজ্ঞাসা করে, তুমি এত মেয়ের কিভাবে মারলে, আর আপনি এ পর্যন্ত কত মেয়ে মেরেছেন? জবাবে ডেভিড বলেন, মনে নেই। এখানে সে অ্যানাকে তার প্রথম হত্যার গল্প বলা শুরু করে। প্রথমে মেয়েটিকে বোকা বানিয়ে হত্যার পরিকল্পনা করছিল। সে নিজেকে মহৎ করে তুলছেন। তিনি তার হাতে একটি আংটি পরিয়েছিলেন যা তাকে বিবাহিত দেখায় এবং তিনি তার গাড়ির পিছনে একটি শিশুর আসন রেখেছিলেন যা তাকে মনে করেছিল যে তিনি একজন পারিবারিক মানুষ আর এ ধরনের কোনো কাজে সে জড়াতে পারে না। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালানোর পর তিনি একটি মেয়ের সাথে দেখা করলেন যার একটি লিফট দরকার। ডেভিড বলেন, আমি তাকে গাড়িতে বসিয়ে দিয়েছি। প্রথমে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। তিনি আমার সাথে অকপট ছিল, কিন্তু ধীরে ধীরে আমার কথাগুলো তাকে ভয় পেতে শুরু করে। সে পুলিশকে কল করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি তাকে ধরে ছুরি দিয়ে মেরে ফেলি। ডেভিড বললেন, এটা আমার প্রথম খুন এবং তারপরে আমি অগণিত খুন করেছি, যার মধ্যে কিছু আমার এখন মনে নেই। তার কথাগুলো অ্যানাকে ভয় দেখাচ্ছিল বলেই অ্যানা তার মুখে টেপ লাগায়। ডেভিড ঘুমিয়ে পড়ে এবং অ্যানা এখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ কেউ তাদের গাড়িতে হামলা চালায়। তারা ভেবেছিল এটি একটি বন্যপ্রাণী, কিন্তু যখন প্রাণীটি তাদের গাড়ির সামনে আয়নায় ধাক্কা দেয় তখন তারা জানতে পারে যে প্রাণীটি একটি মানুষ, নাকি মানুষের মতো। প্রাণীটি তাদের গাড়ি ভেঙে তাদের হত্যা করার আগে অ্যানা দ্রুত গাড়িটি চালু করে দেয় এবং অনেক সময় গাড়ির হর্ন দিয়ে সে তাকে সেখান থেকে বের করে আনতে সফল হয়। ডেভিড অ্যানাকে এই প্রাণীর কাছে পাওয়ার জন্য দায়ী মনে করছিলেন, কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় যে তার রক্ত বাইরে বরফের মধ্যে পড়ে থাকার কারণে প্রাণীটি এখানে এসেছিল। ডেভিডের ক্ষত এখন সম্পূর্ণ কালো। তার হাতে সময় ছিল খুবই কম। এটাও সম্ভব ছিল যে তিনি এখানে মারা যেতেন। অ্যানা ডেভিডকে এই প্রাণীর কথা বলে এবং এই প্রাণীটি মানুষ ছিল না, এটি একটি আত্মা ছিল, এটি একটি ভূত ছিল। এখানে বসবাসকারী মানুষ বিশ্বাস করে যে এই প্রাণীটি এখানে আসা খারাপ লোকদের হত্যা করে এবং তার শিকারকে হত্যা করার আগে সে তার স্বপ্নে আসে এবং তাকে ভয় দেখায়। একথা শুনে ডেভিড সম্পূর্ণ ভয় পেয়ে গেল, কারণ তিনি অনেকবার স্বপ্নে একটি প্রাণী দেখেছিলেন। এসব কথাবার্তার সময় তাদের গাড়ির ব্যাটারি ফুরিয়ে যায়, ফলস্বরূপ হিটার বন্ধ হয়ে যায়। এখন তাদের এত খারাপ অবস্থা যে তাদের একে অপরের কাছাকাছি আসতে হয়েছিল যাতে তারা একে অপরের শরীরের তাপ থেকে বেঁচে থাকতে পারে। ডেভিডের মনে হলো সে এখন এখানে মারা যাবে। সে কারণে সে অ্যানাকে তার গল্প বলে, কেন সে এই খুনগুলো করছিল। যখন সে ছোট ছিল তার মা তার প্রতি খুব নিষ্ঠুর ছিল, আর সে কারণেই সে এত নিষ্ঠুর হয়ে ওঠে। আসলে সে প্রথমে তার মাকে হত্যা করেছিল আর এখন এই মেয়েগুলোকে মেরে তাকে শক্ত মনে হলো, কিন্তু আসল কথা হলো এই মেয়েগুলোকে সে ভয় পেত। অ্যানা এখানে তার দুঃখের গল্পও বলে যে যখন সে ছোট ছিল তার বাবা তার সাথে ভালো ব্যবহার করতেন না। বছরের পর বছর ধরে তিনি এই সব সহ্য করেছিলেন এবং একদিন সে তার মাকে সব বলেছিল। এরপর তার বাবাকে জেলে পাঠানো হয়। অ্যানা ভেবেছিলেন যে ডেভিড মারা যাওয়ার সময় তার মনে করুণা করেছিল, এই কারণে তিনি ডেভিড মারা যাওয়ার সময় তার মনে করুণা করেছিল, এ কারণে তিনি অ্যানার সঙ্গে ভালো ব্যবহার করছেন। কিন্তু এসব করে সে শুধু অ্যানাকে বোকা বানিয়েছিল। অ্যানা
এনাকে আলাপচারিতায় বসিয়ে হাত পা ছেড়ে দিল। আর এনা কিছু বোঝার আগেই এনাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এখন এনা পুরোপুরি মারা যায়নি। হঠাৎ কেউ গাড়ির দরজা খোলে। বাইরে থেকে একই আত্মা আসছে, সেই একই প্রাণী যার গল্প এনা ডেভিডকে বলেছিলেন। এনাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এনা নিজেকে বাঁচাতে তার জ্যাকেট খুলে ফেলে, যা ধরে রাখছিল জিপ, এবং জিপটি ডেভিডকে টেনে নিয়ে যায়। ডেভিডকে এখান থেকে নিয়ে যাওয়ার পর এনা দ্রুত তার গাড়ি লক করে দেয় এবং প্রাণীটি তাকে খুঁজতে এখানে আর আসতে পারে না। সেজন্য সে গাড়ির ট্যাঙ্কে লুকিয়ে থাকে। এমনকি সে কোনো মোটা কাপড়ও পরেনি। হয়তো এই ঠান্ডা তাকে এখন মেরে ফেলতো, কিন্তু তিনি ভাগ্যবান ছিল। এই তুষার ঝড় থামে, আর তুষার ঝড় থামার সাথে সাথেই বরফ অপসারণকারী গাড়ি এখানে চলে আসে, যার ড্রাইভারও এই গাড়িটি দেখে। আর এই গাড়ির কাছে আসার সাথে সাথে সে এখানে মৃত ডেভিডের অঙ্গ দেখতে পায়। পরে গাড়িটি ভালোভাবে চেক করে গাড়িতে কাউকে দেখতে পাননি, কিন্তু তারপর যখন তিনি গাড়ির ট্রাঙ্ক খুললেন সেখানে এনা ছিল। ঠান্ডার কারণে তার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে তখনও বেঁচে ছিল, যা এখনো উদ্ধার করা যাবে। তার জীবন রক্ষা পাবে। এবং এটি দেখিয়ে এই ছবির এখানেই শেষ হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আরো অসাধারণ মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমি আসছি আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।